আরজিকর ধর্ষণ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ সিবিআই এর। নথিভুক্ত 50 জনের বয়ান। শুক্রবার থেকে অভিযুক্ত সঞ্জয়ের বক্তব্য শুনবে আদালত। আম্বেদকরকে নিয়ে শাহের বিতর্কিত মন্তব্যে উত্তাল সংসদ। ইস্তফার দাবিতে বিক্ষোভ কংগ্রেসের। মুখোশ খুলছে বিজেপিকে তুলোধনা মমতার। বাংলা এখন আইটি হাব। ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধনে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। প্রযুক্তি ক্ষেত্রে আরও কর্মসংস্থানের আশা, বিনিয়োগের ডাক মমতার। মালিয়া, মোদি, চোকসিদের 22,000 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির। আংশিক বকেয়া ফিরল ব্যাংকে। ছাড় দেয়নি সরকার, সংসদে দাবি নির্মলার। আলফা প্রধান পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড খারিজ। বাংলাদেশে বেকসুর খালাস আরও 6 আসামি। উত্তর পূর্বে কি ফের বাড়বে নাশকতা? উদ্বিগ্ন ভারত। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের। ব্রিসবেনে ড্রয়ের পরই ঘোষণা তারকার। আলিঙ্গন কোহলির, বিদায় জানালেন রোহিত। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই এর সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ। গত 11 নভেম্বর থেকে শুরু করে শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের 50 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আগামী শুক্রবার থেকে অভিযুক্ত সঞ্জয় রায়ের বক্তব্য শুনবে আদালত। এই পর্বে বিচারক তাকে প্রশ্ন করতে পারেন। আত্মপক্ষ সমর্থনের সুযোগ মিলবে অভিযুক্তেরও। এমনকি সপক্ষে কোনো সাক্ষী থাকলে তার তালিকাও জমা দিতে পারবে সঞ্জয়। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে শুরু হয়েছে বিচার পর্ব। তারই অঙ্গ হিসেবে রুদ্ধদ্বার কক্ষে চলে সাক্ষ্য গ্রহণ। বিচার পর্বের প্রথম দিনেই সাক্ষ্য দেন নির্যাতিতার বাবা ও এক পারিবারিক বন্ধু। নির্যাতিতার সহকর্মী আরজিকরের চিকিৎসক পুলিশের সাক্ষ্য নেওয়ার পর এবার ইতি টানা হলো সেই পর্বে। শিয়ালদহ আদালতে বিচার পর্ব শুরুর পর একাধিকবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন মূল অভিযুক্ত সঞ্জয়। এবার বিচারপতির সামনে তার বক্তব্য থেকে রহস্যের সমাধান মেলে কিনা সেদিকেই তাকিয়ে অভয়ার পরিবার। বি.আর. আম্বেদকরকে নিয়ে অমিত শাহের বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল সংসদ। উঠল শাহের পদত্যাগের দাবি। পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ কংগ্রেস সাংসদদের। শাহের বিরুদ্ধে স্লোগান তুলে ওয়াকআউট করেছেন তৃণমূলের সাংসদরাও। বিজেপিকে বিধে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। ওদের মুখোশ খুলে গেল। 240 আসন পেয়েই এভাবে আম্বেদকরকে অসম্মান করছে। 400 আসন পেলে হয়তো বাবা সাহেবের সব অবদান ভুলে নতুন ইতিহাস লিখত। জানা যাচ্ছে শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিতে চলেছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। সংবিধান সংক্রান্ত বিতর্ক চলাকালীন রাজ্যসভায় অমিত শাহ মন্তব্য করেন, আম্বেদকরের নাম করাই এখন ফ্যাশন। আর এই মন্তব্য ঘিরেই ক্ষোভে ফেটে পড়েছেন বিরোধীরা। এরপরই শাহের পদত্যাগ চেয়ে এদিন সকাল থেকে সংসদ চত্বরে বিক্ষোভে সামিল হন কংগ্রেস সাংসদরা। যদিও এই বিক্ষোভকে সস্তার রাজনীতি বলে নিশানা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে কংগ্রেস। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বাংলা হয়ে উঠছে ভারতের অন্যতম গন্তব্য। ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করে বললেন উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। 1981 সালে ইনফোসিসের যাত্রা শুরুর পর এদিন নিউ টাউনের হাতিশালায় 17 একর জমির উপর দ্বিতীয় ক্যাম্পাসটি উদ্বোধন হয়। এই দিনটিকে ঐতিহাসিক বলেই মনে করছেন মমতা। অন্তত 4000 কর্মসংস্থান হবে এই ক্যাম্পাসে। প্রযুক্তি ক্ষেত্রে রাজ্যে আরও কর্মসংস্থান হবে বলেই আশা মুখ্যমন্ত্রীর। পাশাপাশি নতুন বিনিয়োগের ডাকও দিলেন তিনি। বাংলায় কেউ বিনিয়োগ করতে চাইলে পূর্ণ সহযোগিতা করা হবে বলেই আশ্বাস তার। ফেব্রুয়ারিতে বিশ্ব বাণিজ্য সম্মেলন উপলক্ষেও সব দেশের শিল্পপতি ও প্রতিনিধিদের আমন্ত্রণ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী। সারা দেশে এখনো পর্যন্ত বিভিন্ন কেলেঙ্কারিতে অভিযুক্তদের 22,280 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ব্যাংকের কাছে ফেরানো হয়েছে। লোকসভায় জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সম্পত্তি বাজেয়াপ্তের তালিকায় রয়েছে বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসি, রোজ ভ্যালি, ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিলের মতো সংস্থাও। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, আম জনতার টাকা লুট করে যে শিল্পপতিরা বিদেশে চম্পট দিয়েছেন তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের হারানো সম্পদের একটা অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক অপরাধে অভিযুক্তদের ছাড় দেওয়া হচ্ছে বলে বারবার মোদী সরকারকে নিশানা করেছে বিরোধী শিবির। সম্প্রতি ইডির তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ রণদীপ সুরজেওয়ালা। বলেন 2019 থেকে 2023-এর মধ্যে 900টি আর্থিক তছরূপের মামলার তদন্ত করে মাত্র 42টি মামলায় সাফল্য পেয়েছে ইডি। এই অবস্থায় বিরোধীদের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অসমের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফার কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড খারিজ বাংলাদেশে। চট্টগ্রাম অস্ত্র চোরাচালান মামলায় কুখ্যাত এই জঙ্গি নেতার ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবনের নির্দেশ দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। শুধু তাই নয়, বহুল আলোচিত এই মামলায় সেদেশের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জন আসামিকেও বেকসুর খালাস করেছে আদালত। 8-এর দশকের গোড়া থেকেই সার্বভৌম আসামের দাবিতে উত্তপ্ত হয়েছিল ভারতের উত্তর পূর্বের রাজ্য। পরেশ বড়ুয়ার নেতৃত্বে আগুন জ্বলেছিল অসমে।
শেষ পর্যন্ত 1990-এ আলফাকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। আন্দোলনকারীদের মূল স্রোতে ফেরাতে গত বছর বড় পদক্ষেপ করেছিল কেন্দ্র ও অসম সরকার। তবে আলফার আলোচনাপন্থীদের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করা গেলেও আলফা শাখাটি এই চুক্তির অংশ হয়নি। ফলে পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড খারিজ হয়ে যাওয়ায় ফের উত্তর পূর্বের রাজ্যগুলিতে নাশকতা বাড়বে বলেই আশঙ্কা দিল্লির। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা রবিচন্দ্রন অশ্বিনের। ব্রিসবেন টেস্টে ড্রয়ের পরেই 14 বছরের কেরিয়ারে ইতি টানলেন তারকা স্পিনার। শোনা যাচ্ছিল বর্ডার গাভাস্কার টেস্টের পরেই ক্রিকেটকে ছুটি দিতে পারেন তিনি। তবে সিরিজ শেষ না হতেই সেই গুঞ্জনে শিলমোহর পড়ল। বৃষ্টির জন্য ড্রেসিং রুমে বসে থাকার সময় দেখা যায় কোহলি জড়িয়ে ধরেছেন অশ্বিনকে। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্রয়ের পর আচমকাই সাংবাদিক সম্মেলনে হাজির হন অশ্বিন। অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে অবসরের কথা জানিয়ে বলেন, ক্রিকেটের জন্য জীবনে সবই পেয়েছেন। 2010 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় অশ্বিনের। 106টি টেস্টে যেমন 537 উইকেট আছে, তেমনি ব্যাট হাতেও বারবার ভারতের রক্ষাকর্তা হয়ে উঠেছিলেন অশ্বিন। বিদায় বেলায় সে কথাই স্বীকার করে নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।